পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। বিদেশি বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান, লক্ষ্য $1 ট্রিলিয়ন অর্থনীতি। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো রাষ্ট্রপতি জিয়া হত্যায় অভিযুক্ত মুজাফফরকে। দিল্লিতে তৃতীয় দিনের আন্দোলন তুঙ্গে, অচল লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম। এবং শিরোপা না জিতেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। স্বাগত প্রাইম টিভির সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাজমুল কাজী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি সত্যি পদত্যাগ করতে যাচ্ছেন? বিভিন্ন সূত্রে এমন তথ্য সামনে এলেও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে বঙ্গভবন সূত্রে শারীরিক অসুস্থতার তথ্য এবং রাজনৈতিক নানা গুঞ্জন মিলিয়ে বিষয়টি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিভিন্ন মহলে তার পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, আর সেই গুঞ্জনের মধ্যে এবার বঙ্গভবনের সূত্র বলছেন শুক্রবারই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানা গেছে শুক্রবার দুপুর নাগাদ তিনি তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠাবেন। তবে এই বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পরেও তিনি রাষ্ট্রপতির দায়িত্বে বহাল রয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে একাধিক সূত্র তার দায়িত্ব ছাড়ার সম্ভাবনার কথা জানিয়ে আসছিল। সর্বশেষ সে আলোচনা আরও জোরালো হয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ফলে সাংবিধানিক কার্যক্রমে কোনো শূন্যতা তৈরি হওয়ার সুযোগ নেই। এখন অপেক্ষা শুধু বঙ্গভবনের আনুষ্ঠানিক ঘোষণার। মুস্তাফিজুর রহমান, প্রাইম টিভি। বাংলাদেশের নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে বিদেশি উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI-এর FDI সম্মেলনে তিনি বলেন, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বিনিয়োগকারীদের জন্য সময়োপযোগী নীতিমালা, আইনি সুরক্ষা, সহজ কর ব্যবস্থা এবং মুনাফা প্রত্যাবাসনের সুবিধা নিশ্চিত করতে সংস্কার কার্যক্রম চলছে বলেও জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, তরুণ জনশক্তি, কৌশলগত অবস্থান এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদন ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করবে। একই সঙ্গে তিনি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের উন্নয়ন মাত্রার দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবেও আহ্বান জানান। Before entering politics, I also started my career as a businessman. From my experience, I have learned that business. রাজধানীতে প্রকট হচ্ছে গ্যাস সংকট। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হয় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছে না চালকরা। চালকদের অভিযোগ, কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাস মিলছে না। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অনেককে গ্যাস ছাড়াই ফিরে যেতে হচ্ছে। এতে বিপাকে পড়ছেন অটো চালকরা, আর দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্টেশন মালিকরাও। আরো জানাচ্ছেন বিথিরানী মণ্ডল। তরলকৃত প্রাকৃতিক গ্যাস LNG সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে তীব্র সিএনজি সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন কর্মী ও সাধারণ যাত্রীরা। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে গ্যাস নেওয়ার জন্য দিনরাত যানবাহনের দীর্ঘ সারি। রাত থেকে লাইনে দাঁড়িয়ে অনেকে সকাল গড়িয়ে দুপুর 1টা বাজলেও গ্যাস পাচ্ছে না। এতে করে দিনের বেশিরভাগ সময়ই পাম্পেই কেটে যাচ্ছে চালকদের। বিশেষ করে অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার উপর নির্ভরশীল নিম্ন ও মধ্য আয়ের চালকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। আয় কমে যাওয়ায় থমকে গেছে তাদের সংসার। অনেক চালকের অভিযোগ, অতীতে জ্বালানি তেলের মতো কৃত্রিম সংকট তৈরি করে আবারও গ্যাসের দাম বাড়ানোর পায়তারা চলছে কিনা তা নিয়ে তাদের মাঝে দেখা দিয়েছে তীব্র আশঙ্কা।
অন্যদিকে সরবরাহর ঘাটতির কারণে লোকসানের মুখে পড়েছে সিএনজি স্টেশনের মালিকরাও। দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক না হলে পুরো রাজধানীর গণপরিবহন ব্যবস্থা অচল অবস্থায় পড়তে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা। বিধিরানী মণ্ডল, নেক্সট রিপোর্ট, প্রাইম টিভি। শহীদ জিয়া হত্যায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এর আগে প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই তাকে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের জুলাইয়ের সেই উত্তাল সময় প্রতিটি দিনই ছিল নতুন অনিশ্চয়তা, নতুন উদ্বেগ আর নতুন ঘটনার সাক্ষী। ২৩ জুলাইও ছিল তেমনই একদিন। একদিকে সারা দেশে কারফিউ, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া টহল এবং সরকারি চাকরিতে নতুন কোটা ব্যবস্থা নিয়ে প্রজ্ঞাপন। অন্যদিকে আন্দোলনকারীদের দাবিতে যুক্ত হয় বিচার, জবাবদিহিতা ও গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির মতো নতুন ইস্যু। সীমিত ইন্টারনেট, চলমান অভিযান এবং থমথমে পরিস্থিতির মধ্যে এই দিনটি দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এক গুরুত্বপূর্ণ মোড় নেয়। ২৬-এর এই দিনে ফিরে দেখা ২৪-এর সেই দিনের ঘটনা প্রবাহ জানুন হাসান মাসুদের প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান কারফিউয়ের মধ্যে টানা কয়েকদিনের সংঘর্ষ ও প্রাণহানির পর ২০২৪-এর ২৩ জুলাই দেশের জন্য ছিল আরেকটি উত্তেজনাপূর্ণ দিন। সারা দেশে জারি থাকা কারফিউয়ের মধ্যে রাজধানী সহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের টহল আরও জোরদার করা হয়। এদিন সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নের অংশ হিসেবে সরকার সরকারি চাকুরিতে নতুন কোটা ব্যবস্থা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন সিদ্ধান্তে বলা হয়, সরকারি চাকুরিতে ৯৩% পদ মেধার ভিত্তিতে এবং বাকি ৭% পদ বিভিন্ন সংরক্ষিত কোটার আওতায় পূরণ করা হবে। তবে এই সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারই তাদের একমাত্র দাবি নয়, বরং আন্দোলনে নিহতদের বিচার, আহতদের ক্ষতিপূরণ, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তি এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও অব্যাহত রাখবেন তারা। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থান থেকে বহু মানুষকে আটক করা হয়। একই সময়ে আটক কয়েকজন শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ তুললে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করে। দেশ জুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট আংশিকভাবে চালু হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশের সীমাবদ্ধতা বহাল থাকায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা সেদিন পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি। ২৩ জুলাইয়ের ঘটনা প্রবাহ প্রমাণ করে, কোটা সংস্কার আন্দোলন তখন শুধু সরকারি চাকরির কোটা ইস্যুতে সীমাবদ্ধ ছিল না, বরং তা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে তৈরি করেছিল গুরুত্বপূর্ণ এক নতুন মোড়। হাসান মাসুদ, প্রাইম টিভি নিউজ ডেস্ক। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার জানিয়েছে, শুধু দল থেকে বহিষ্কারের ভিত্তিতে এমপি পদ বাতিলের সুযোগ নেই। তিনি বলেন, আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হতে পারে, তবে বহিষ্কার পদত্যাগ হিসেবে গণ্য করা হবে কিনা সেটি সাংবিধানিক ও আইনগত ব্যাখ্যার বিষয়। তাই স্পিকারের মাধ্যমে সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে কমিশন। এদিকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আবহাওয়া, সরকারি পরীক্ষা এবং অন্যান্য বিষয় বিবেচনায় রেখে প্রথমে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এখন রীতিমতো জাতীয় রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও তীব্র হওয়ার পাশাপাশি আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছে বিরোধী দল, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। টানা তৃতীয় দিনের মতো অচল রয়েছে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম। সরকার আলোচনার আগ্রহ দেখালেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে দিল্লির যন্তর মন্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ইন্টারনেট সেবা বন্ধ এবং সম্ভাব্য পুলিশি অভিযানের আশঙ্কার নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ একাধিক দাবিতে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন হাজারো শিক্ষার্থী। কঠোর নিরাপত্তা, বৃষ্টি এবং নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করেও আন্দোলন থেকে সরছেন না তারা। বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সবিজ অঙ্গনের তারকারাও আন্দোলনের প্রতি প্রকাশ করেছেন সংহতি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, গত এক দশকে শতাধিক পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হলেও একজন দায়ী ব্যক্তিকেও শাস্তির আওতায় আনা হয়নি। শিক্ষামন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য আখ্যা দিয়ে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন তিনি। আন্দোলনের প্রভাবে টানা তৃতীয় দিনের মতো অচল হয়ে পড়ে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম। সরকার আলোচনার প্রস্তাব দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকায় কোনো সমাধান সামনে আসেনি। এদিকে যন্তর মন্তরে অবস্থানরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের জন্য খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে। অন্যদিকে আন্দোলনস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, সেখানে ইন্টারনেট সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সম্ভাব্য পুলিশি অভিযানের আশঙ্কা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট আন্দোলন সংশ্লিষ্ট সব অভিযোগ, নথি এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পুলিশি আচরণ নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তেরও নির্দেশ দিয়েছে আদালত। আরিফুল ইসলাম, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার পাশাপাশি বাড়ছে কূটনৈতিক সংঘাত। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা এখন আরও বিপজ্জনক মোড় নিয়েছে। একদিকে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে হুমকি ও পাল্টা হুমকি, অন্যদিকে বেসামরিক প্রাণহানি ও মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বার্তার জবাবে সমান করা অবস্থান নিয়েছে তেহরান। সব মিলিয়ে সংঘাত কোথায় গিয়ে থামবে তা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। বিস্তারিত রাজিয়া সুলতানা কেয়ার ডেস্ক রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত যেন দিন দিন আরো বিস্তৃত রূপ নিচ্ছে। পাল্টাপাল্টি হামলা, করা হুঁশিয়ারি এবং কূটনৈতিক উত্তেজনায় অস্থিতিশীল হয়ে উঠছে গোটা মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক কোনো জাহাজে হামলা হলে প্রতিবারই ইরানের একটি করে সেতু কিংবা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে। এর জবাবে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান যদি তেল রফতানি করতে না পারে তবে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রফতানি করতে দেয়া হবে না। একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি সতর্ক করে বলেছেন, ইরানের অবকাঠামোতে যে কোনো হামলার জবাব হবে চূড়ান্ত এবং বিধ্বংসী। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি দাবি অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক এই নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করেছে তাদের নৌবাহিনী। তবে ইরানের বক্তব্য, মার্কিন সামরিক উপস্থিতি বন্ধ না হওয়া পর্যন্ত ওই অঞ্চলে স্থায়ী নিরাপত্তা ফিরবে না। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তেহরান থেকে নিজেদের কূটনীতিকদের সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। এদিকে ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। ইরানের দাবি, মার্কিন হামলায় স্কুল ও ক্রীড়া কেন্দ্র সহ বেসামরিক স্থাপনায় প্রাণহানি ঘটেছে, যা স্পষ্ট যুদ্ধাপরাধের শামিল। পাশাপাশি যেসব দেশ যুক্তরাষ্ট্রকে ইরানের হামলার জন্য সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিচ্ছে, তাদের বিরুদ্ধেও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সংঘাতের এই নতুন পর্যায়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে। রাজিয়া সুলতানা কেয়া, প্রাইম টিভি। এবারে খেলার খবর। 2026 বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ফাইনালে হারের পর সমালোচনা, বিতর্ক আর হতাশাই ছিল আলবিসেলেস্তাদের সঙ্গী। ফিফার গোল্ডেন বলও গেছে স্পেন অধিনায়ক রদ্রির হাতে। তবে টুর্নামেন্ট সেরা ফুটবলার কে, সেই আলোচনায় ভিন্ন মূল্যায়ন দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা IFFHS। কেবল পরিসংখ্যান ও পারফরম্যান্স ও ডেটা বিশ্লেষণের ভিত্তিতে সংস্থাটি 2026 বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছে লিওনেল মেসিকে। কেন এই স্বীকৃতি আর কোন পরিসংখ্যান মেসিকে অন্য সবার থেকে এগিয়ে রেখেছে, আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ফাইনাল শেষে ফিফার অফিসিয়াল গোল্ডেন বল উঠেছে চ্যাম্পিয়ন দল স্পেনের অধিনায়ক রদ্রির হাতে। তবে ফিফা সেই সিদ্ধান্তকে ছাপিয়ে কেবল নিরপেক্ষ পরিসংখ্যান ও ডেটা বিশ্লেষণ করে লিওনেল মেসিকেই টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ভিত্তিক সংস্থা IFFHS।
সংস্থাটির ভাষ্যমতে কোনো ব্যক্তিগত পছন্দ বা আবেগের বশবর্তী হয়ে নয়, বরং নিজস্ব আধুনিক পারফরমেন্স ইন্ডেক্স এবং শতভাগ তথ্যপাত্রের ভিত্তিতে তারা এই খেতাব দিয়েছে। এই ডেটা ভিত্তিক পদ্ধতিতে টুর্নামেন্ট জুড়ে একজন খেলোয়াড়ের গোল, অ্যাসিস্ট, প্রতিটি ম্যাচের গড় রেটিং এবং বিশেষ করে নকআউট পর্বে সিদ্ধান্তমূলক প্রভাব হিসাব করা হয়েছে। IFFHS এর প্রকাশিত খতিয়ান অনুযায়ী পুরো টুর্নামেন্টে খেলা 8টি ম্যাচে 8টি গোল করার পাশাপাশি 4টি গোলে সরাসরি সহায়তা করেছেন 39 বছর বয়সী এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। পুরো টুর্নামেন্ট জুড়ে তার গড় ম্যাচ রেটিং ছিল 8.33। হারার সংখ্যায় থাকা নকআউট পর্বের ম্যাচগুলোতে দলকে টেনে তোলার ক্ষেত্রে মেসির অবদান ছিল সবচেয়ে বেশি। কারিগরি প্যানেলের মতে নকআউট পর্বের এই অসামান্য পারফরমেন্স ও প্রতিটি ক্যাটাগরিতে পাওয়া সর্বোচ্চ সূচকই মেসিকে 2026 বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে প্রমাণ করে। আরিফুল ইসলাম, জ্ঞান স্পোর্টস। এই ছিল প্রাইম টিভির সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।